হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে ক্লাস 5-এর পরিবেশ বই থেকে তৃতীয় অধ্যায়ের যা কিছু প্রশ্ন উত্তর হবে সব তোমাদেরকে আজকে দিয়ে দেব। তো চলো, অবশ্যই শর্ট কোশ্চেন থাকবে, প্রশ্ন উত্তরগুলো 1 নাম্বারের থাকবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমরা প্রথম প্রশ্ন দেওয়া আছে এখানে, পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে এসেছে? উত্তর হবে পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে এসেছে। 2 নাম্বার প্রশ্ন, নদীর ঢালের সঙ্গে জমির ঢালের সম্পর্ক কি? উত্তর হবে নদীর ঢালের সঙ্গে জমির ঢালের সম্পর্ক হলো সমানুপাতিক। 3 নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের উঁচু জায়গাগুলি কেমন? পশ্চিমবঙ্গের উঁচু জায়গাগুলি কেমন পশ্চিম দিকের উঁচু জায়গাগুলি কেমন হবে? ওকে, এখানে পশ্চিম দিকের উঁচু জায়গাগুলি কেমন? উত্তর হবে পশ্চিম দিকের উঁচু জায়গাগুলি সমতল বা ঢেউ খেলানো। 4 নাম্বার প্রশ্ন, বর্ধমানের মাটির রং কেমন? 4 নাম্বার প্রশ্ন হলো বর্ধমানের মাটির রং কেমন? উত্তর হবে লাল। 5 নাম্বার প্রশ্ন, বর্ধমানের মাটির রং লাল কেন? 5 নাম্বার প্রশ্ন হলো বর্ধমানের মাটির রং লাল কেন? উত্তর হবে লোহার অক্সাইড মেশানো থাকে বলে বর্ধমানের মাটির রং লাল হয়। বর্ধমানের মাটির রং লাল হয় কারণ লোহার অক্সাইড মেশানো আছে বলে। 6 নাম্বার প্রশ্ন হলো লাল মাটি দেখা যায় এমন দুটি অঞ্চলের নাম কি? 6 নাম্বার প্রশ্ন হলো লাল মাটি দেখা যায় এমন দুটি অঞ্চলের নাম কি? উত্তর হবে লাল মাটি দেখা যায় বাঁকুড়া, বীরভূম। দুটি অঞ্চলের নাম হলো বাঁকুড়া, বীরভূম। 7 নাম্বার প্রশ্ন হলো বাঁকুড়ায় কোন গাছের জঙ্গল দেখা যায়? 7 নাম্বার প্রশ্ন হলো বাঁকুড়ায় কোন গাছের জঙ্গল দেখা যায়? উত্তর হবে শাল গাছের। বাঁকুড়ায় শাল গাছের জঙ্গল দেখা যায়। 8 নাম্বার প্রশ্ন হলো শাল গাছ ছাড়া জঙ্গলে আর কি কি গাছ দেখা যায়? 8 নাম্বার প্রশ্ন হচ্ছে শাল গাছ ছাড়া জঙ্গলে আর কি কি গাছ দেখা যায়? শাল গাছ ছাড়া জঙ্গলে পলাশ, গামার, শিশু, মেহগনি প্রভৃতি গাছ দেখা যায়। শাল গাছ ছাড়া পলাশ, গামার, শিশু, মেহগনি প্রভৃতি গাছ দেখা যায়। 9 নাম্বার প্রশ্ন হলো, দেখতে পাচ্ছ তোমরা, শাল গাছের জঙ্গলে কি কি বন্যপ্রাণী দেখা যায়? 9 নাম্বার প্রশ্ন, শাল গাছের জঙ্গলে কি কি বন্যপ্রাণী দেখা যায়? উত্তর হবে হাতি, বন্য শূকর, খরগোশ ইত্যাদি প্রাণী দেখা যায়। ইত্যাদি বন্যপ্রাণী দেখা যায়, হাতি, বন্য শূকর, খরগোশ প্রভৃতি। 10 নাম্বার প্রশ্ন হলো মালভূমি অঞ্চলে কেমন মৃত্তিকা দেখা যায়? 10 নম্বরে হলো মালভূমি অঞ্চলে কেমন মৃত্তিকা দেখা যায়? উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় মালভূমি অঞ্চলে। 11 নম্বর প্রশ্ন হলো 11 নম্বরে ল্যাটেরাইট মৃত্তিকা উর্বর না অনুর্বর? প্রশ্ন হলো ল্যাটেরাইট মৃত্তিকা উর্বর না অনুর্বর? উত্তর হবে অনুর্বর। 12 নম্বর প্রশ্ন, বাঁকুড়ার পূর্ব দিক দিয়ে দক্ষিণে কোন নদী গেছে? উত্তর হবে বাঁকুড়ার পূর্ব দিক দিয়ে দক্ষিণে গেছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী। 13 নম্বর প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী কোথায় মিলিত হয়েছে? উত্তর হবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মিলিত হয়েছে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অবস্থিত নদীর নাম কি? প্রশ্নটা হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অবস্থিত নদীর নাম হলো রূপনারায়ণ। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন হলো হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে? প্রশ্ন হলো হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে? উত্তর হবে মুন্ডেশ্বরী নদী। ঠিক আছে। তারপরের প্রশ্ন, মুন্ডেশ্বরী নদী কোন নদীতে মিশেছে? উত্তর হবে রূপনারায়ণে। মুন্ডেশ্বরী নদী রূপনারায়ণে মিশেছে। 17 নম্বর প্রশ্ন হলো দামোদর নদী কোন নদীতে মিশেছে? দামোদর নদী হুগলি নদীতে মিশেছে। উত্তরটা হলো হুগলি নদীতে। 18 নম্বর প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চল কোথায় অবস্থিত? উত্তর হবে হলদিয়া শিল্পাঞ্চল পূর্ব মেদিনীপুরে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন হলো হলদিয়া কোন নদীর তীরে অবস্থিত? হলদিয়া হলো হলদি নদীর তীরে অবস্থিত। হলদিয়া শহরটি হলদি নদীর তীরে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, বীরভূমে অবস্থিত দুটি নদীর নাম লেখো। উত্তর হবে বীরভূমে অবস্থিত দুটি নদীর নাম হলো ময়ূরাক্ষী ও অজয় নদী। 21 নম্বর প্রশ্ন, রাঢ় কথার অর্থ কি? উত্তর হবে রাঢ় কথার অর্থ হলো পাথুরে জমি। 22 নম্বর প্রশ্ন হলো রাঢ় অঞ্চলের মৃত্তিকা কেমন?
উত্তর হবে রাঢ় অঞ্চলের মৃত্তিকা ল্যাটেরাইট জাতীয়। রাঢ় অঞ্চলের মৃত্তিকাটা ল্যাটেরাইট জাতীয়। এবারে প্রশ্ন হলো গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হবে গঙ্গা নদীর উৎপত্তিস্থল হলো উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। 2 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জায়গায় গঙ্গা নদী প্রবেশ করেছে? প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জায়গায় গঙ্গা নদী প্রবেশ করেছে? উত্তর হলো মুর্শিদাবাদ জেলার মিঠিপুরে। মুর্শিদাবাদ জেলার মিঠিপুরে গঙ্গা নদী প্রবেশ করেছে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন গঙ্গা নদী কোন দুটি শাখায় বিভক্ত হয়েছে? উত্তর হবে গঙ্গা নদী ভাগীরথী ও পদ্মা এই দুটি শাখায় বিভক্ত হয়েছে। 4 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর প্রধান শাখার নাম কি? উত্তর হবে গঙ্গা নদীর প্রধান শাখার নাম পদ্মা। পরের প্রশ্ন পদ্মা নদী কোন দিকে প্রবাহিত হয়েছে? পদ্মা নদী দক্ষিণ পূর্ব দিক থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। পদ্মা নদী দক্ষিণ পূর্ব দিক থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। গঙ্গা নদীর অপর শাখার নাম কি? এটি কোন নামে কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? গঙ্গা নদীর অপর শাখার নাম ভাগীরথী। ভাগীরথী হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। ভাগীরথী নদীটি হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। 7 নম্বর প্রশ্ন হলো ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকে প্রবাহিত নদীর নাম কি কি? প্রশ্নটা হলো ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকে প্রবাহিত নদীর নাম কি কি? ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে জলঙ্গি, ইছামতি। ঠিক আছে, জলঙ্গি আর ইছামতি। 8 নম্বর প্রশ্ন হলো 8 নম্বরে হলো ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম কি কি? ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম কি? উত্তর হবে অজয় দামোদর। পরের প্রশ্ন দুটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। উত্তর হবে দুটি বরফ গলা জলে পুষ্ট নদী হলো গঙ্গা, ইছামতি। গাঙ্গেয় বদ্বীপ কোন অঞ্চলকে বলা হয়? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বলা হয় ভাগীরথী ও পদ্মার মাঝের অঞ্চলকে। পরের প্রশ্ন গাঙ্গেয় বদ্বীপের মৃত্তিকা কেমন? উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপের মৃত্তিকা হলো উর্বর মৃত্তিকা। 12 নম্বর প্রশ্ন হলো চন্দ্রকেতু রাজার দুর্গ কোথায় ছিল? উত্তর হবে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল বিদ্যাধরী নদীর কাছে। ঠিক আছে, বিদ্যাধরী নদীর কাছে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল। 13 নম্বর প্রশ্ন বেথুয়া ডহরীর বন কোন জেলায় অবস্থিত? প্রশ্নটা হলো বেথুয়া ডহরীর বন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে নদিয়া জেলায়। নদিয়া জেলায় বেথুয়া ডহরীর বন অবস্থিত। 14 নম্বর প্রশ্ন হলো চন্দ্রকেতু রাজার দুর্গ থেকে আমরা কি কি জিনিস পাওয়া গেছে? চন্দ্রকেতু রাজার দুর্গ থেকে কি কি জিনিস পাওয়া গেছে? উত্তর হবে বাসনপত্র, ঘরবাড়ির কাঠামো, পাতলা ইট প্রভৃতি চন্দ্রকেতু রাজার দুর্গ থেকে পাওয়া গেছে। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন হলো বেথুয়া ডহরীর বনে কি কি গাছ দেখা যায়? প্রশ্ন হচ্ছে বেথুয়া ডহরীর বনে কি কি গাছ দেখা যায়? উত্তর হবে শাল, সেগুন, মেহগনি, শিশু, রাধাচূড়া, কদম গাছ প্রভৃতি গাছ দেখা যায় বেথুয়া ডহরীর বনে। বেথুয়া ডহরীর বনে শাল, সেগুন, মেহগনি, শিশু, রাধাচূড়া, কদম গাছ প্রভৃতি গাছ দেখা যায়। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন হলো পাড় মাদানের বনখণ্ড কোন জেলায় অবস্থিত? প্রশ্ন হচ্ছে পাড় মাদানের বনখণ্ড কোন জেলায় অবস্থিত? উত্তর হবে উত্তর 24 পরগনা জেলায় পাড় মাদানের বনখণ্ড দেখা যায়। দেখা যায় বলতে অবস্থিত। পাড় মাদানের বনখণ্ডটা উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। 17 নম্বর প্রশ্ন হলো আগেকার যুগে সভ্যতা কোথায় গড়ে উঠত? উত্তর হবে আগেকার যুগের সভ্যতা নদীর ধারে গড়ে উঠত। ঠিক আছে। পরের প্রশ্ন হলো বেথুয়া ডহরীর বনে কি কি প্রাণী দেখা যায়? প্রশ্নটা হচ্ছে বেথুয়া ডহরীর বনে কি কি প্রাণী দেখা যায়? উত্তর হবে বেথুয়া ডহরীর বনে হরিণ ও কাঠবেড়ালি দেখা যায়। ঠিক আছে। পরের প্রশ্ন সুন্দরবনের দুটি নদীর নাম কি? সুন্দরবনের দুটি নদীর নাম মাতলা, কালিন্দী। ঠিক আছে। সুন্দরবনের মৃত্তিকা কেমন? পরের প্রশ্ন সুন্দরবনের মৃত্তিকা কেমন? উত্তর হবে লবণাক্ত প্রকৃতির। লবণাক্ত প্রকৃতির মৃত্তিকা হলো সুন্দরবনের। 21 নম্বর প্রশ্ন কোন কাঠে উই লাগে না? উত্তর হবে সুন্দরী ও গড়ান।
সুন্দরী ও গরান কাঠে উই লাগে না। 22 নম্বর প্রশ্ন হলো সুন্দরবনের মানুষের জীবিকা কি? সুন্দরবনের মানুষের জীবিকা হলো মাছ, মিন ধরা, মধু সংগ্রহ, চাষবাস করা প্রভৃতি সুন্দরবনের মানুষের জীবিকা। মাছ ধরা, মিন ধরা, মধু সংগ্রহ করা, চাষবাস করা প্রভৃতি। 23 নম্বর প্রশ্ন হলো সুন্দরবনে কোন ধরনের বনভূমি দেখা যায়? উত্তর হবে সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায়। প্রতিটা প্রশ্ন প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে তোমরা, ওকে? 24 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু জায়গাটির নাম কি? উত্তর হবে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু জায়গাটির নাম হলো পশ্চিমের মালভূমি অঞ্চল। 25 নম্বর প্রশ্ন হলো সুন্দরবন সমুদ্রতল থেকে কত উঁচুতে অবস্থিত? সুন্দরবন সমুদ্রতল থেকে কত উঁচুতে অবস্থিত? উত্তর হবে 2 থেকে 3 মিটার উঁচুতে। ঠিক আছে, 2 থেকে 3 মিটার উঁচুতে। 26 নম্বর প্রশ্ন হলো গাঙ্গেয় সমভূমির উচ্চতা কত? উত্তর হবে 10 থেকে 15 মিটার। গাঙ্গেয় সমভূমির উচ্চতা 10 থেকে 15 মিটার। রাঢ় অঞ্চলের উচ্চতা কত? রাঢ় অঞ্চলের উচ্চতা হলো 30 থেকে 40 মিটার। রাঢ় অঞ্চলের উচ্চতা 30 থেকে 40 মিটার। পরের প্রশ্ন পশ্চিমের মালভূমির অঞ্চলের উচ্চতা কত? পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতা হলো 100 থেকে 150 মিটার। ঠিক আছে, পশ্চিমের মালভূমির অঞ্চলের উচ্চতা 100 থেকে 150 মিটার। কোন অঞ্চলকে দক্ষিণবঙ্গ বলা হয়? উত্তর হবে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটিকে বলে দক্ষিণবঙ্গ। মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটিকে বলে দক্ষিণবঙ্গ। পরের প্রশ্ন হলো উত্তরবঙ্গের উত্তর দিকটি কোন পর্বতের অংশ? উত্তরবঙ্গের উত্তর দিকটি কোন পর্বতের অংশ? উত্তর হবে হিমালয় পর্বতের। পরের প্রশ্ন উত্তরবঙ্গে অবস্থিত দুটি নদীর নাম লেখো। উত্তরবঙ্গে অবস্থিত দুটি নদীর নাম হলো তিস্তা, তোরসা। 3 নম্বর প্রশ্ন হিমালয়ের পাদদেশের নিচু জমিকে কি বলে? উত্তর হবে হিমালয় পাদদেশের নিচু জমিকে বলে তরাই ডুয়ার্স অঞ্চল। 4 নম্বর প্রশ্ন তরাই অঞ্চলের মৃত্তিকা কেমন? উত্তর হবে তরাই অঞ্চলের মৃত্তিকা বালির ভাগ বেশি, কাদার ভাগ কম। 5 নম্বর প্রশ্ন পলি বয়ে আনে এমন একটি নদীর নাম কি? পলি বয়ে নিয়ে আসে এমন একটি নদীর নাম হলো রায়ডাক। 6 নম্বর প্রশ্ন উঁচু পর্বত শৃঙ্গগুলি সাদা লাগে কেন? উঁচু পর্বত শৃঙ্গগুলি সাদা লাগে কারণ বরফ জমা থাকে বলে। বরফ জমা থাকে বলে সাদা দেখায়। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে গরুমারা অভয়ারণ্য অবস্থিত। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন হলো কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর হবে রায়গঞ্জে। রায়গঞ্জে কুলিক পাখিরালয় অবস্থিত। পরের প্রশ্ন দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন? প্রশ্নটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন? উত্তর হবে এই জেলার উত্তর অংশটি উর্বর ও পূর্ব দিকটি অনুর্বর। উত্তর অংশটি উর্বর এবং পূর্ব দিকটি অনুর্বর দক্ষিণ দিনাজপুরের। 10 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে কোন অঞ্চলের ভূমির মিল আছে? দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে কোন অঞ্চলের ভূমি মিল আছে? উত্তর হবে রাঢ় অঞ্চলের। রাঢ় অঞ্চলের মিল আছে। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন হলো মহানন্দার পূর্ব দিকের ভূমি কেমন? মহানন্দার পূর্ব দিকের ভূমি শক্ত ও অনুর্বর। পরের প্রশ্ন উত্তরবঙ্গের দুটি শহরের নাম লেখো। উত্তরবঙ্গের দুটি শহর হলো জলপাইগুড়ি আর ইংলিশ বাজার। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম কি? প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম হচ্ছে কলকাতা। উত্তর হবে কলকাতা। দ্বিতীয় প্রশ্ন দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? দার্জিলিং চা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ঠিক আছে, পরের প্রশ্ন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে মালদহ জেলার ইংলিশ বাজারে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অবস্থিত। 4 নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ জেলার সদর শহরটির নাম কি? বহরমপুর। উত্তর হবে বহরমপুর। মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম বহরমপুর। মাটির পুতুল ও সরপুরিয়া কোথাকার বিখ্যাত? উত্তর হবে নদিয়ার কৃষ্ণনগরের মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত। 6 নম্বর প্রশ্ন কোথাকার সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত? উত্তর হবে বর্ধমান জেলার
মিহিদানা ও সীতাভোগ বিখ্যাত। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বীরভূম জেলায়। 9 নম্বর প্রশ্ন, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? উত্তর হবে বাঁকুড়া জেলা। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা। বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি কোন জেলায় অবস্থিত? উত্তর হবে হাওড়া জেলা। হাওড়া জেলাতে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, চিড়িয়াখানা ও জাতীয় পাঠাগার কোথায় অবস্থিত? উত্তর হবে চিড়িয়াখানা ও জাতীয় পাঠাগার আলিপুরে অবস্থিত। কলকাতার শহর কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, বক্সা অরণ্যর প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? উত্তর হবে বক্সা অরণ্যর প্রবেশদ্বার আলিপুরদুয়ারকে বলা হয়। রাজা ভাতখাওয়া কোথায় অবস্থিত? জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলায় রাজা ভাতখাওয়া অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে বোলপুর শহরে। বোলপুর শহরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। 16 নম্বর প্রশ্ন হলো, তারকেশ্বর শহর কিসের জন্য বিখ্যাত? তারকেশ্বর শহর তীর্থক্ষেত্র ও হিমঘরের জন্য বিখ্যাত। ঠিক আছে। পরের প্রশ্ন, সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত জেলার নাম কি? উত্তর হবে সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত জেলার নাম মুর্শিদাবাদ। ঠিক আছে। পোড়ামাটি ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত শহরের নাম কি? পোড়ামাটি ও বস্ত্রশিল্প জন্য নাম বিষ্ণুপুর। ঠিক আছে। আজ এই পর্যন্তই থাক, বুঝলে? তোমরা চাইলে এই অধ্যায় থেকে বড় প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে শেয়ার করব, তোমরা কমেন্ট করে জানাও। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম প্রশ্ন উত্তর তোমাদেরকে আরও দিয়ে দিতে পারি। ঠিক আছে। বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে, লাইক করবে। ওকে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।